দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। আপনারা জানেন যে আগামীকাল মঙ্গলবার বাংলাদেশের নয়া পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, নয়া সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সফর হতে যাচ্ছে। বলতে পারেন দিল্লিতে খলিলের অগ্নি পরীক্ষা। তারেক রহমান সরকারের নিকট দিল্লির একগাদা অস্বস্তিকর প্রশ্ন অপেক্ষা করছে। বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনো বড় কূটনৈতিক সফরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আগামীকাল মঙ্গলবার দিল্লিতে শুরু হতে যাওয়া এই সফরকে ঘিরে এখন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বইছে আলোচনার ঝড়। নির্বাচনের মাত্র 1.5 মাসের মাথায় বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া এই সরকারের জন্য দিল্লির টেবিলে কি অস্বস্তিকর প্রশ্ন অপেক্ষা করছে। আজকের এই ভিডিওতে আমরা দেখব কেন জামাত বিরোধী ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেও বিএনপির অবস্থান নিয়ে চিন্তিত ভারত, পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সমঝোতা আর কলকাতায় হামলার হুমকির পেছনে লুকিয়ে থাকা রহস্য কি। পুরো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে যে স্থবিরতা তৈরি হয়েছিল তা কাটিয়ে তোলাই খলিলুর রহমানের মূল উদ্দেশ্য। সম্পর্কের সেই পুরনো উষ্ণতা ফিরিয়ে আনার জন্য একটি রোডম্যাপ তৈরি করতে চায় ঢাকা। খলিলুর রহমানের সঙ্গে এই সফরে থাকছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং মন্ত্রণালয়ের 2জন কর্মকর্তা। ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের পাশাপাশি তারা বৈঠক করবেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও। তবে এখানে একটি বড় খটকা রয়ে গেছে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রতিনিধি দলে বাংলাদেশের নিরাপত্তা ক্ষেত্রে কোনো শীর্ষ কর্মকর্তা নেই, যা নিয়ে ভারতের মনে বড় প্রশ্ন দেখা দিয়েছে। বৈঠক হবে নিরাপত্তা উপদেষ্টার সাথে, কিন্তু পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে বৈঠক করবেন। এটি খাপছাড়া নয়। দিল্লির অস্বস্তির সবচেয়ে বড় কারণ হলো পাকিস্তান কানেকশন। ভারতীয় কূটনীতিকদের দাবি, ইউনূস সরকারের আমলে পাকিস্তানের সাথে যে প্রতিরক্ষা সহযোগিতার শুরু হয়েছিল বিএনপি সরকার তা এখনো এগিয়ে নিয়ে যাচ্ছে। গত মাসেও পাকিস্তানি হাই কমিশনার ইমরান হায়দার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে বৈঠক করেছেন। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জুনায়েদ আহমেদ একটা সাধারণ পাসপোর্ট নিয়ে সম্প্রতি ঢাকা সফর করেছেন। এবং একই সাথে এর সাথে যুক্ত করা দরকার যে বাংলাদেশের সামরিক গোয়েন্দা প্রধান ডিজিএফআই প্রধান নয়াদিল্লি সফর করে এসেছেন দায়িত্ব নেওয়ার সাথে সাথে। সফর করে আবার তিনি ইসলামাবাদ সফরে গেছেন। এর বাইরে গুঞ্জন উঠেছে যে বাংলাদেশের অস্ত্র কারখানায় পাকিস্তানের পরমাণু অস্ত্র বহনে সক্ষম শাহিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রস্তাব দিয়েছে ইসলামাবাদ। এর মাঝেই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ 2 দিন আগে কলকাতায় হামলার হুমকি দিয়ে পরিস্থিতি আরো জটিল করে তুলেছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ইসলামাবাদ যদি হামলা করে তবে সেই ল্যান্ডিং প্যাড কি যশোর, খুলনার মাটি হবে? এই বিষয়ে বাংলাদেশের অবস্থান কি তা স্পষ্ট জানতে চাইবে ভারত। 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি যখন জয়লাভ করলো, দিল্লি তাকে ইতিবাচক হিসেবে দেখেছিল। কারণ তথ্য বলছে আওয়ামী লীগের বড় একটি অংশ এবং ধর্মীয় সংখ্যালঘুরা জামায়াতের উত্থান রুখতেই বিএনপিকে ভোট দিয়েছিল। কিন্তু 1.5 মাসের শাসন আমলে দিল্লির পর্যবেক্ষণ হলো, তারেক রহমানের সরকার সেই জামায়াত বিরোধী ম্যান্ডেটের প্রতি সঠিক বিচার করছে না। একদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ 72-এর সংবিধান রক্ষায় দৃঢ় ভূমিকা রাখায় ভারত প্রশংসা করছে, কিন্তু অন্যদিকে সংসদের শোক প্রস্তাবে সাজাপ্রাপ্ত রাজাকারের নাম ঢোকানো কিংবা 32 নম্বর ধানমন্ডিতে ফুল দিতে যাওয়া নারী ও শিশুদের ওপর আইনি ব্যবস্থা নেওয়াকে ভারত ভালোভাবে দেখছে না। দিল্লির আরো কিছু প্রশ্ন রয়েছে, যেমন ইউনূস সরকারের আমলে আটক হওয়া শাহরিয়ার কবির, আবুল বারাকাত,
বা আসাদুজ্জামান নূরের মতো বুদ্ধিজীবী এবং শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু কিংবা সাধু চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর মতো সংখ্যালঘু নেতাদের মুক্তির ব্যাপারে সরকার কেন নীরব? অথচ ইউনূস সরকারের মুক্তি দেওয়া জঙ্গি নেতারা বাইরে বেরিয়ে আবারও সংগঠিত হচ্ছে। অবশ্য বিএনপি নেতা ও বর্তমান সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী আশ্বাস দিয়েছেন যে জামাতের কাছে মাথা নোয়ানোর প্রশ্নই ওঠে না। তার মতে জামাতের রাজনীতি আলাদা এবং বিএনপির চায় সংঘাত এড়িয়ে দেশ গঠন করতে। প্রধানমন্ত্রী তারেক রহমান ভিন্ন মত সত্ত্বেও ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার পক্ষপাতী। দিল্লির হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ মনে করছেন এই সফরে অনেক জট কেটে যাবে এবং সম্পর্কের নতুন অধ্যায় শুরু হবে। ভারত তার প্রতিবেশী সুলভ উদারতা কিন্তু বজায় রেখেছে। ভারতের পররাষ্ট্র নীতির একটা পলিসি আছে, সেটি হচ্ছে প্রতিবেশী প্রথম, নেইবারহুড ফার্স্ট। সেই নেইবারহুড ফার্স্ট পলিসির আওতায় গত 2 বছরে চাল ও নিত্যপণ্যের সরবরাহ ঠিক রেখে বাংলাদেশের বাজার স্থিতিশীল রেখেছে দিল্লি। এমনকি বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মধ্যেও তারেক রহমান সরকারের আহ্বানে সাড়া দিয়ে আসাম থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ শুরু করেছে ভারত। ইতিমধ্যে প্রায় 22,000 টন ডিজেল বাংলাদেশকে সরবরাহ করেছে। বিশ্লেষকরা বলছেন এই জ্বালানি সংকটে কিন্তু শ্রীলঙ্কার সরকার পতনের কারণ হয়েছিল, যা থেকে তারেক সরকারকে রক্ষা করেছে ভারত। তবে চিন্তা রয়ে গেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আইন নিয়ে। ভারতের সাবেক কূটনীতিকদের মতে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করলে হয়তো বিএনপির সাময়িক রাজনৈতিক লাভ হবে, কিন্তু এতে মৌলবাদী শক্তির হাত আরো শক্তিশালী হবে। প্রশ্ন একটাই, পরবর্তীতে বিএনপি কি নিজেকে এই উগ্রবাদী শক্তির থাবা থেকে রক্ষা করতে পারবে? কূটনৈতিক বিশ্লেষকদের শেষ কথা হলো, তারেক সরকারের বয়স মাত্র 1.5 মাস, এখনই চূড়ান্ত মূল্যায়নের সময় আসেনি। মিডিয়া ডেকে রাজনীতি করতে গিয়ে যেন খাল কেটে কুমির আনার পরিস্থিতি না হয়। খলিলুর রহমানের এই দিল্লি সফর কি পারবে অবিশ্বাসের দেয়াল ভাঙতে? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে আমাদের জানান। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।